আমি আরামে ঘুমাচ্ছিলাম, তখন আমার আম্মু ডাক দিল। বাবা মুস্তাহির, ওঠ বাবা। ও আম্মু, উঠতেছি তো, দাঁড়াও তো। আরে বাবা, আজকে না তোর প্রথম কলেজ? আমার মনেই ছিল না আম্মু। আচ্ছা, তুই এখন ওঠ। আম্মু। তারপর আম্মু চলে গেল আর আমিও ঘুম থেকে উঠলাম। এখন ফ্রেশ হতে হবে আর কি। তো আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি মুস্তাহির আহমেদ উকিম, বাবা মায়ের একমাত্র ছেলে, আর একটা বোন আছে, শ্বশুরবাড়ি চলে গেছে। বাস্তবে এখনো আমার বোন আমাদের বাসায়, বিয়ে হয়নি। আর আমি এবার ইন্টার প্রথম বর্ষে। বাস্তবে আমি এখন অনেক পিচ্ছি। যাই হোক, গল্পে যাওয়া যাক। তো আমি ফ্রেশ হয়ে আসলাম খাওয়ার টেবিলে। আমি আব্বু একসাথে খেতে বসলাম। আমরা সবসময় একসাথেই খাওয়ার দাওয়ার করি। তা বাবা, তোর তো আজকে কলেজে প্রথম দিন, তাই না? আম্মু। শোন বাবা, আমরা গরিব মানুষ, এবেলা খাই তো ওই বেলা চিন্তা হয়। জি আম্মু। কারোর সাথে ঝগড়া করবি না, উঁচু গলায়ও কথা বলবি না। আম্মু, তুমি কি আমাকে কখনো এমন কাজ করতে দেখেছিলা? না, তাও বলতেছি। তা বাবা, তুই এখন কেমনে যাবি? কেমনে আবার? আমার সাইকেলটা কি জন্য আছে? এত দূর সাইকেল নিয়ে যাবি? আব্বু। আচ্ছা, তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। আর এই নে 100টা টাকা, যদি কোনো সমস্যা হয় তাহলে খরচ করিস, আর না হলে রেখে দিস। আচ্ছা। তারপর খাওয়ার দাওয়ার করে আমি আমার পুরাতন একটা সাইকেল আছে ওইটাকে বের করলাম, যেটাকে সবাই বাইসাইকেল নামে চিনেন, কিন্তু খুব পুরাতন ভাঙারি সাইকেল। যাই হোক, আমার সাইকেল নিয়ে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। আমার বাসা গ্রামে আর আমার কলেজ শহরে। 15 কিলোমিটার রাস্তা। এখানে সব বড় বড় লোকের ছেলে মেয়েরা লেখাপড়া করতে আসে, আর সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে আমার সব পরীক্ষার রেজাল্ট খুবই ভালো ছিল। আর যে স্কুল থেকে আমি লেখাপড়া করেছিলাম, ঠাকুরগাঁও সরকারি ব্লক উচ্চ বিদ্যালয়। সাইকেল চালিয়ে আমি চলে আসলাম আমাদের সেই কলেজে। কলেজের গেটে খুব সুন্দর করে একটা লেখা, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আমি গেট দিয়ে প্রবেশ করতে করতে দেখি চারিদিকে শুধু হাসির আওয়াজ। আমি বুঝতেই পারলাম আমাকে দেখে এমন হাসি হচ্ছে, কারণ আমার ভাঙা সাইকেল, আবার ড্রেস আপও পুরাই খ্যাত। কি করব বলেন, আমার বাবা তো আর কোনো চাকরিজীবী না, তিনি একজন কৃষক। তখন একটা ছেলে ডাক দিল, এইখানা। আমি বুঝলাম আমাকেই বলতেছে, কারণ আমি একটা মোটা ফ্রেমের চশমা পরে আছি। তাই আমি পেছনে তাকালাম, দেখলাম ছেলেটা একটা তাকের উপর বসে আছে। ওর সাথে আরো কয়েকজন ছেলে, সবাই ছেঁড়া প্যান্ট পরে আছে। এইটাই আমাদের সমাজের ধনীদের পোশাক আশাক। আমি গেলাম ওদের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তা বাবু, তুমি কি আজকে নতুন? ভাইয়া, আমি আজকে নতুন। আমি কি জানিস? না ভাইয়া। আমি বাপ্পি, এই কলেজের সভাপতির ছেলে। শুন, তুই তো এই কলেজের নিয়ম জানিস না, তাই না? জি ভাইয়া। এই কলেজে আমার কথাই সব চলে, আমি যেটা বলি ওইটাই। জি ভাইয়া। এই, একে কাগজটা দে, আর এই কাগজটা ওই যে লাল ড্রেস পরে আছে ওই মেয়েটাকে দিয়ে আয়। যদি কিছু বলে তাহলে আমাদের দিকে দেখিয়ে দিবি। আমি চলে গেলাম মেয়েটার কাছে। এই যে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আপু, আমি আজকে নতুন এসেছি। তো আমার কাছে কি? যাও ক্লাসে যাও। আসলে আপু, এটা আপনার জন্য। মেয়েটা নিয়ে রাগে নাক মুখ লাল হয়ে এলো। দেখতে কিন্তু একদম পরীর থেকে কম না এই মেয়েটা। যেই দেখবে সেই বিনা টাকায় ক্রাশ খাবে। আর আমিও তো মানুষ, আমিও হালকাভাবে খেয়েছি। এটা তুমি কি লিখেছো? না, ওই যে ওরা দিল। কারা? ওই যে মেয়েটা ঠাস ঠাস করে দিল 2টা। আমি চরের তাল সামলাতে না পেরে পড়ে গেলাম নিচে। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে এতগুলো বাজে কথা লিখেছিস? বিশ্বাস করুন আপু, আমি এগুলো লেখিনি। অমনি কোথা থেকে যেন বাপ্পি ওর দলে এলো। আপু, এই যে এই ছেলেটা দিতে বলেছিল আমাকে ওই কাগজটা। কি রে দোস্ত, কি হয়েছে? আর কিসের কাগজের কথা বলতেছে এই ক্ষেতটা? দেখ আমাকে কত বাজে কথা লিখে দিয়েছে, আর তোর নাম দিচ্ছে। কি এত বড় সাহস ওর? তারপর উড়াধুরা মায়ের খাইলাম, ব্যথায় উঠতে পারছি না।
তখন একটা ছেলে এসে আমাকে উঠাতে লাগলো। ছেলেটা দেখতে একটু স্মার্ট, দেখে মনে হচ্ছে ধনী বাপের ছেলে। ছেলেটা বলল, তোমার নাম কি? মুস্তাহির আহমেদ অমিত। আপনার? আমার নাম সুমন চৌধুরী। ও চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না, আমি ঠিক আছি। চুপ করো তো। আর তুমি কি নতুন নাকি আজকে? হুম। কোন বর্ষে? প্রথম বর্ষে। ও তাহলে আমরা ফ্রেন্ড। না, আপনারা ধনী মানুষ, আপনাদের সাথে আমার চায় না। দাঁড়া, তোর ধনী গরিব বের করছি। গাড়িতে ওঠ আগে। আমাকে জোর করে গাড়িতে উঠালো এবং আমার চিকিৎসা করালো। তারপর আমাকে নিয়ে কলেজের রুমে নিয়ে এলো। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, যে তাদের মনে এটাই প্রশ্ন, আমি কেন ওদের ক্লাসে। তারপর সুমন বলল, তোমরা সবাই শুনো, এর নাম মুস্তাহির আহমেদ, আমাদের সাথেই পড়বে এখন থেকে। সবাই ফিক করে হাসি দিল। তোমাদের ইচ্ছা না থাকলে কথা বলার দরকার নাই, আর আমিও তোমাদের সাথে কথা বলবো না। এই মুস্তাহির, চলো তো। তারপর আমরা শেষের একটা বেঞ্চে বসলাম। দেখলাম সামনে সিটে কেউ বসলো না। এখন বল, বাপ্পি তোকে কেন মারলো? সব বললাম। ও বুঝলাম, তাহলে সব বাপ্পির কাজ। ওই মেয়েটা খুব বদমেজাজি, ওর নাম। অমনি স্যার চলে আসলো, সাথে সাথে ওই মেয়েটাও আর ওই ছেলেটাও মানে বাপ্পি এলো এবং সবার সামনে বসলো। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তা আজকে কোনো ক্লাস হবে না, আজকে পরিচয় পর্বটা শেষ করে নিই। একে একে সবাই সবার নাম বলল, কোন স্কুল থেকে এসেছে এটা বলল, কত পেয়েছে সব। তারপর আমার পালা, আমাকেও স্যার বলল, তুমি কোন স্কুল থেকে র্যাপা পড়ছো? ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। কি, তোমার রেজাল্ট কি ছিল? জি, গোল্ডেন A+। আমার রেজাল্ট শুনে স্যার সহ সবাই শক খেলো। ভালো করে লেখাপড়া করবা, কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, লজ্জা করার দরকার নেই। জি স্যার, আর দোয়া করবেন। সবাই ভাবতেছে এই খ্যাতমার্কা ছেলেটা কেমন করে গোল্ডেন A+ পাইছে। এরপর গেল ওই মেয়েটার কাছে। আরে যে মেয়েটা আমাকে চড় মারছিল ওইটা। আমি তো তোমাকে চিনি মামুনি, কিন্তু এরা তো চেনে না। এদের তোমার পরিচয়টা দাও। আমার নাম তসফি তাসু উর্মি চৌধুরী। উর্মি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আব্দুল মতিন চৌধুরীর একমাত্র মেয়ে। মেয়েটা যেমন তার সব কিছুই তেমন। কিরে, তুই এত কি ভাবতেছিস? না কিছু না। তারপর স্যার চলে গেল, সবাই বাইরে চলে গেল, আমি আর সুমন বাদে। চল বাইরে যাই। না রে, যাব না। কেন? আমি বাইরে গেলে ওদের অপমান শুনতে হবে। কে অপমান করবে তোকে? চল আমার সাথে। আমাকে জোর করে নিয়ে এলো। একটু পর একটা মেয়ে এলো আমাদের মাঝে। হাই, কি করো এখানে? দেখতেই তো পারতেছ, বসে আছি। আমি তামান্না জাহান মেহের, তোমাদের সাথেই পড়ি। তা আপনাদের পরিচয় আমি জানি। জানলে ভালো। তা এই যে চকলেট বয়। জি, আমাকে বলতেছেন? তোমাকেই। জি বলুন। তোমার বাসা কোথায়? গ্রামে। আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবা? না, সুমনের মোবাইলে তখন একটা কল আসলো। হ্যালো বাবু, কোথায় তুমি? মাঠে আসো। কেন নিয়ে যাব না? আপনারা ধনী মানুষ, তাই নিয়ে যাব না। আমি কখন বললাম আমি ধনী আর তুমি গরিব? এই তোরা কথা বল, আমি আমার জিএফ এর সাথে দেখা করে আসি। আচ্ছা যা। তা আমরা কি ফ্রেন্ডস হতে পারি? না। কেন? ওই যে আপনারা ধনী মানুষ তাই। ধুর, এত বুঝো কেন তুমি? ঠিকই বলেছি, ওইটাই হলো এদেশের আইন। অমনি সুমন এলো, সাথে একটা মেয়ে। আমি বুঝতে পারলাম মেয়েটা কে। এটা হলো আমার জিএফ জুনাইরা, আর জুনাইরা এটা আমার বন্ধু মুস্তাহির আহমেদ। ও আচ্ছা আচ্ছা। চলো এবার বসি। তখন চারজন বসে আড্ডা দিতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। আমি আমার সাইকেলটা নিয়ে বাসায় আসলাম। আমার এই অবস্থা দেখে তো আম্মু খুব টেনশনে পড়ে গেল। আমার মাথায় বেঞ্জির, তাও প্রথম দিন কলেজে গিয়ে। কি রে বাবা, তোর কপালে কেন ব্যান্ডেজ? আসলে আম্মু,
আমি সাইকেল নিয়ে যখন যাচ্ছিলাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি, কিছু হয়নি তো তোর? না, কপালে একটু কেটে গিয়েছিল, তাই ব্যান্ডেজ করেছি আম্মু। আচ্ছা, তুই এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। আচ্ছা আম্মু। আমি ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর আবার আব্বু বাসায় চলে এলো কৃষকের যাবতীয় জিনিস নিয়ে। আব্বুও গোসল করে এলো, একসাথে খেতে বসলাম। তারপর নামাজ পড়ে এসে দিলাম একটা আচ্ছা মতো ঘুম। পরের দিন আমি গেলাম কলেজে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাই একটা গাছের নিচে বসে আছি। তখন একটা প্রাইভেট কার ঢুকলো, দেখলাম ওইটা উর্মি। যাই হোক, আমি যেখানে ছিলাম ওখানে বসে থাকলাম, কারণ আমি আর কি করব, কিন্তু ওর উপর হালকাভাবে ক্রাশটা খেয়েছি আর কি, তাই তাকাচ্ছিলাম একটু করে। কিন্তু তার পাশে বাপ্পিকে দেখলাম, কি যেন বলতেছে আর আমার দিকে দেখায় দিচ্ছে। আমি মাথা নিচু করে বসে থাকলাম, কিন্তু আমার ডাক পড়লো তখন। এই ছেলে, এদিকে আসো। আপু বলেন। উর্মির কাছে যেতেই ঠাস ঠাস করে দিল দুটি চড়। ওই দিন বাজে চিঠি দিলি আর আজকে খারাপ নজর দিস আমার দিকে। তুই জানিস এই কলেজটা আমার বাবার জন্য চলে? কই আপু, আমি তো খারাপ নজর দেইনি। তুই আমার মুখের উপর কথা বলিস, এত বড় সাহস তোর? বাবা মায়ের কোনো শিক্ষা আছে তোর ভেতরে? আমি এখন যাই আপু। যা, তবে আমাকে যখন দেখবি ম্যাডাম বলবি আর সালাম দিবি ওকে। আচ্ছা ম্যাডাম। আমি চলে এলাম ওদের থেকে দূরে। কিছুক্ষণ পর মেহের আসলো, এসেই আমার পাশে বসলো। তা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? ভালো আছি। তা তোমার গাল এত লাল হয়েছে কেন? কই না তো। আমি দেখতে পাচ্ছি আর তুমি বলো কিছু হয়নি। আরে বাদ দেন তো। অমনি দেখলাম সুমন আর জুনাইরা বাইকে করে আসতেছে। বাইকটা পার্ক করে আমাদের দিকে এলো। কি রে, আজকে এত তাড়াতাড়ি করে আসলি কেন? আর বলিস না, আমি আজকে তাড়াতাড়ি করেই আসছি। তা ভাইয়া, এই মেয়েটা কে? জানি না, আমাদের সাথেই পড়ে। আমাদের সাথেই যখন পড়ে তাহলে তো আমাদের ফ্রেন্ডস। এই কথাটাই তো ওকে বোঝানোর চেষ্টা করছি আমি। কি ভাইয়া, কি সমস্যা ওকে ফ্রেন্ডস করতে? আরে তোমরা সবাই ধনী মানুষ, আমাদের সাথে কি আর তোমাদের যায় বলো? ফ্রেন্ডশিপ ধনী গরিব মানে হয় না, বুঝলা? আমি পারবো না। ওকে সুমন, আমাদের তাহলে ব্রেকআপ। কি? তোমার বন্ধুকে বলো ওর সাথে বন্ধুত্ব করতে। আচ্ছা করলাম, তোমরা ব্রেকআপ করো না। তারপর ক্লাসে গেলাম। এভাবে দিন যেতে লাগলো। কিছুদিন পরে, এই তুই প্রেম করিস? কি বলিস? আমি প্রেম করলে তুই জানবি না? তা অবশ্য ঠিক। তোর মোবাইল নাই তাই না? কেন? না এমনি। চল মার্কেটে যাব। যা, আমাকে বলতেছিস কেন? আরে তুই আমাকে একা ছাড়বি? এত সুন্দর একটা মেয়েকে একা রাস্তায় পেয়ে যদি ছেলেগুলো খারাপ কথা বলে, তখন তোর ভালো লাগবে? আমি তো এত কিছু ভেবে দেখিনি। থাক তুই, তোর যাওয়া লাগে না। আচ্ছা চল। তারপর একটা রিক্সা নিলাম। এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় উঠলাম। মেহের শুধু আমার দিকে চাপিয়ে বসতেছে আর আমি সরে যাচ্ছি। আরে পরে যাবি তো। না ঠিক আছে, মেহের দেখতে খারাপ না, যেই দেখবে সেই খাবে। আরে ভাই, ক্রাশ খাবে। একটু পর একটা মার্কেটে এলাম। তারপর একটা মোবাইলের শোরুমে গেলাম। দেখ কোন ফোনটা ভালো লাগে। তোর যেমন বাজেট তেমন ফোন দেখ। আরে টাকা আছে, তুই ফোন দেখ। আচ্ছা, OnePlus-এর একটা ফোন নে। তারপর একটা ফোন নিলাম আর কলেজের দিকে হাঁটা দিলাম। হেঁটেই আসলাম, কারণ হেঁটে আসতে ভালো লাগে তাই। কলেজে এসে দেখলাম সুমন আর ওর গার্লফ্রেন্ড বসে আছে মাঠের ভেতরে। কিরে, কি করিস এখানে? দেখিস না বসে আছি। চল এবার ক্লাসে যাই। দাঁড়া, এই নে। ফোনটা আমার হাতে দিতে আমি বললাম, আমাকে কেন দিচ্ছিস? যার জন্য কিনেছিস তাকে দে। আরে তোর জন্য কিনছি। আমি নিতে পারবো না রে, আমার ফোন লাগবে না, আমি এমনি ঠিক আছি। চুপ, ফোনটা নে। আমি তো ফোন চালাতে শিখিনি। ফোনটা নে। আচ্ছা, তারপর ফোনটা নিলাম। এভাবে দিনটা কেটে গেল। আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কাছে গেলাম, গিয়ে তো আমি পুরোই শক, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল RK গ্রুপের MDর, আর এই গ্রুপের মালিকই হলো উর্মির বাবা। আমার এখন কি করণীয়? আমি যদি ওনার মেয়ে মানে উর্মির সামনে যাই তাহলে আমাকে তো জুতো পিটা করবে। এখন শীতের দিন, তাই হালকা সোয়েটার ছিল, সেটা হুডির মতন করে নিয়ে গেলাম। আমি ওনাকে তুলে নিয়ে হাসপাতালে গেলাম।
এই ছেলে, তুমি কে? আমি মুস্তাহির আহমেদ উকিম। ওনার মানে আফজাল চৌধুরী কেমন করে অ্যাক্সিডেন্ট হয়? আমি তো এত কিছু জানি না। আমি কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, তখনই দেখলাম এনাকে, তাই তো হাসপাতালে নিয়ে আসলাম। এখন যদি পুলিশ কেস হয়? আরে, একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর আপনি পুলিশ নিয়ে পড়ে আছেন? আপনি তো চিনেন এই মানুষটাকে, যিনি চাইলে আপনার এবং আপনাদের হাসপাতালটা কিনে নিতে পারে। আপনি তাকে নিয়ে পুলিশ কেস ভাবতেছেন? না না, আমি সেটা বলিনি। আপনি দেখুন ওনার কি হয়েছে। তারপর ডাক্তার ওনাকে আইসিইউতে নিয়ে গেল। একটু পর ডাক্তার বের হলো। ওনার অনেক ব্লাড বের হয়ে গেছে, এখন ওনার রক্ত লাগবে। আপনি ওনার ফ্যামিলিতে ফোন দেন, আমি রক্ত দেব, কিন্তু ওনাকে তো দেখার মানুষ লাগবে। জি, তা ওনার রক্তের গ্রুপ হলো এ পজিটিভ। আমারও। তাইলে আসো আমার সাথে। জি অবশ্যই। আমি গেলাম, তারপর রক্ত দিলাম। 1 ঘন্টা পর বের হয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, একটা কথা বলি, রাখবেন? জি বলো। আপনি কখনো আমার নাম বলবেন না, কেউ জানতে চাইলো না। কিন্তু কেন? আমি চাই না কেউ আমাকে চিনুক। এটা বলে চলে আসলাম। এইদিকে উর্মি আছেন, সাথে উর্মির মাও আছে। ডক্টর আমার আব্বুকে নিয়ে আসলো। একটা ছেলে। নাম কি ওর, আর বাসা কোথায়? আমি তো এত কিছু জানি না, কিন্তু ওই ছেলেটা ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ে। ছেলেটা দেখতে কেমন ছিল? সেটা বলতে পারবো না, কারণ তার মুখ দেখিনি। ওই ছেলেটা হুডি পরেছিল। ও, তা ও এখন কই? একটু আগেই তোমার বাবাকে রক্ত দিয়ে বের হয়ে গেল। কি? আব্বুকে ও রক্ত দিল? ছেলেটা অনেক ভালো। আমার আব্বু এখন কেমন আছে? আল্লাহ রহমতে ভালো। এদিকে আমি সাইকেল চালিয়ে বাসায় রওনা দিলাম, কিন্তু চালাতে পারছি না, তাই একটা অটোর উপরে সাইকেলটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু বলল, কিরে বাবা, আজকে এত লেট হলো কেন? আম্মু, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই মানুষটাকে সাহায্য করেছিলাম, আর রক্তও দিয়েছি। এই না হলে আমার ছেলে? সাব্বাস বাবা, চল এখন খাওয়া করবি। আচ্ছা চলো। আমি ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে আমি খাওয়ার দাওয়ার করে ঘুমালাম। এভাবে দিন শেষ। রাতের বেলায় আমি আম্মুকে বললাম, আম্মু, একটা বান্ধবী আমাকে একটা মোবাইল গিফট করেছে। কেন বাবা? ও নাকি আমার বেস্ট ফ্রেন্ড, তাই। তোকে দিল আর তুই নিয়ে নিলি? না, আমি তো নিতে চাইনি, জোর করে দিল আমাকে। বাবা, তুই ওখানে পড়তে যাস, অন্য কিছু করতে না, বুঝলি? জি আম্মু। খাওয়ার দাওয়ার করে ঘুমাইতে গেলাম। সকালবেলা খুব তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে আবার ঘুমাই। তো নামাজ পড়ে এসে দিলাম একটা ঘুম। ফোনের রিংটনে ঘুম ভাঙলো। কে? কুত্তা, আমার চিনস না? মেহের, তুই এত সকালে কল দিলি কেন? এখনো সকাল নাকি? ঘুম থেকে উঠে কলেজ যায় তাড়াতাড়ি। আচ্ছা, আমিও উঠে গোসল করে খাওয়ার দাওয়ার করে চলে আসলাম কলেজে। দেখি একাই আসছি আজকে। একটু পর উর্মি এলো। এই ছেলে, শোনো। জি বলুন। তোর বাসা কোথায়? আর তুই এমন খ্যাত সেজে কলেজে আসিস কেন? আসলে ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের আর ভালো কিছু নাই। আমার যেগুলো আছে ওইগুলো নিয়ে আছি। তুই কি জানিস এখানে এসব পড়ে আসলে সবাই তোর সাথে মজা নেবে? জানি, কিন্তু কি করব বলেন। কাজ কর। এক্ষুনি কাজ করা ঠিক হবে না। একটু পর বাপ্পিরা এলো। কি রে চাষা, তুই আবার আজকে উর্মির সাথে কিছু করিসনি তো? না। এই বাপ্পি, তুই এত হাইপার হচ্ছিস কেন রে? হব না, তোমাকে কেউ কিছু বললে তো হাইপার হবই। আমি চলে আসতেছি, তখন পেছন থেকে কে যেন ডাক দিল। এই মুস্তাহিদ, দাঁড়াও। পেছন ঘুরে দেখলাম একটা মেয়ে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মিম, তোমার ক্লাসমেট আর উর্মির বেস্টু। তো আমি এখন কি করব? কিছু না, কিন্তু আমি একটা জিনিস জানি। কি জিনিস? তাইলে আগে আমার সাথে ফ্রেন্ডশিপ করো। আমার শোনার দরকার নাই, গেলাম, ভালো থাকেন। আরে শোনো তাইলে। এরপর মিম যা বলল তা শুনে আমি পুরাই শকড। কারণ মিম বলল, ওই যে কালকে তুমি উর্মির আব্বুকে হাসপাতালে নিয়ে গেছিলা আর রক্ত দিলা সব। আপনি ভুল দেখেছেন। তাই নাকি? তাইলে ভিডিওটা বের করি।
বের করেন, সমস্যা নাই। নাও দেখো। কি হলো এবার? ওটা তো আমি না। আচ্ছা, তাইলে এই যে হুড়ি পড়তেছে এটা কে? আমি বলবো? তুমি আমাকে তোমার বন্ধু বানাও, তাইলে ডিলিট করে দেব। কি বলেন আপনি? আপনার সাথে কি আমার যায় বলুন? আর আপনার বান্ধবী কি আমার সাথে আপনাকে দেখবে বলুন? সেটা আমি দেখাবো? এখন বলো, আমি তোমার ফ্রেন্ড, তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাই, আমরা খুবই গরিব, তাই আমি ফোন ব্যবহার করতে পারি না। এই যুগে কলেজে উঠে কেউ মোবাইল ব্যবহার করে না, এই প্রথম দেখলাম। আচ্ছা, আমি আসি। মাঠের মাঝে বসে আছি, মেহের আসলো। কি রে, কখন আসছিস? অনেক আগেই আসছি, কিন্তু তোর এত লেট হলো কেন? আর বলিস না, গাড়ির সমস্যা ছিল একটু, তাই একটু লেট হয়ে গেল। সুমন আর ওর জিএফ আসেনি। না, দেখলাম না তো। ফোন দে তো। আমার কাছে তো নাম্বার নাই, কালকে শুধু ফোনটা দিলি, আর নাম্বার পাবো কই? তুই ফোন দে। কাকে ফোন দেওয়া হচ্ছে? আরে তোকেই দিতে চেয়েছিলাম। কেন? কেন মানে তুই এত লেটে কলেজ আসিস কেন? বুঝলাম না। আরে আমি একটু ঘুরতে গেছিলাম রে। তুই শুধু ঘুরেই বেড়া। তারপর ক্লাসে গেলাম, একে একে সব ক্লাস শেষ হলো। আমি আর মিম, এবার মিম এসে বলল, চলো ক্যান্টিনে যাই। আরে মিম, তুই আবার আমাদের টিমে কি করিস? ও আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে সকালে। তাহলে আয়। আর তুমি বলা বাদ দে, শুধু তুই করে বলবি। আমরা যখন যাচ্ছিলাম তখন পেছন থেকে কে যেন ডাকলো, তাকিয়ে দেখি উর্মি। মিম, ওই মিম, কি রে, কই যাচ্ছিস? এদের সাথে খাইতে যাবা? আমি তাহলে কার সাথে যাব? আমাদের সাথেই আয়। আচ্ছা চল। আমি, সুমন, মেহের, মিম আর উর্মি আসলাম খেতে। চারজন বসে খাওয়ার দাওয়ার করছিলাম। তখন দেখি বাপ্পি আমার দিকে লাল চোখে দেখতেছিল। শালা, তোকে এখনই আসতে হলো? একটু পরে আসলে কি হতো শুনি? আমাদের খাওয়া শেষ করে যখন বের হব তখন আমি হাঁটতেছিলাম, অমনি কে যেন ল্যাং দিল, আর আমি গিয়ে উর্মির উপরে পড়লাম। মেয়ে যদি দেখতে সুন্দরী হয় আর যদি হয় বড়লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নিয়েন ঠাস ঠাস ছাড়া আর কপালে কিছুই নাই। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। আরে ও ইচ্ছা করে তোর ওপর পড়েনি। তুই চুপ, আর তোদের সাথে আসাটাই আমার উচিত হয়নি। আরে ঠিকই তো, ও ইচ্ছে করে পড়েনি তোর উপর। আমি দেখলাম বাপ্পি হাসতেছে, এখন বুঝলাম ব্যাপারটা। একটু পর বাপ্পি এলো। কি রে উর্মি, কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা আমার উপর পড়ে পোশাকটাই নষ্ট করে দিল। ঠাস ঠাস করে থাপ্পড় দিল। এবার আমি কান্না করে দিলাম। মিম বলল, আর একটা ফুলের টোকা যদি মুস্তাহিরের ওপর পড়ে তাইলে উর্মি তুই শোন, তোর সাথে আমার এখানেই শেষ। তুই একটা খ্যাতের জন্য আমাকে ছাড়বি? এই, ওকে কেউ আর মারবি না। সবাই চলে গেল। তখন মিম আসলো। সরি রে, ও একটু রাগী, কিন্তু মনটা খুবই ভালো। দেখলাম তো কেমন ভালো। আচ্ছা সরি, ওর হয়ে সরি বললাম। ঠিক আছে বলেই চলে এলাম। এভাবে যেতে লাগলো দিন। আমি, মেহের, সুমন, মিম তিনজনে বেস্ট ফ্রেন্ড এখন। একদিন সবাই বসে আছি, তখন সুমন বলল, মিম, তোর বিয়ে আছে? তুই এত স্বার্থপর হলি কেমন করে রে? কেন? এতদিন বলিসনি কেন? ও দেশের বাইরে থাকে, তাই বলা হয়ে ওঠেনি। কি করে তোর বিএফ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে। আচ্ছা, দেশে আসলে বলিস আমাদেরকে। বলবো। এবার মেহের তুই বল, তোর বিয়ে আছে? থাকলে জানতিস না? তোর কপালে বয়ফ্রেন্ডের আশা বাদ দে। আরে বুদ্ধু, আমার বিএফ আছে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য এখন ব্রেক আছে। ওলে বাবালে, পিচ্চির আবার বয়ফ্রেন্ড আছে রে? সবাই হেসে উঠল। চুপ কর তোরা। মুস্তাহির, এবার তুই বল, তোর জিএফ আছে? তোরা কি পাগল নাকি রে? আমার গার্লফ্রেন্ড থাকবে কেমন করে? আমার তো শিক্ষা জীবনে 2টা মেয়ে বন্ধু, মেহের আর মিম। গার্লফ্রেন্ড পাবো কই? এতদিনে কাউকে ভালো লাগেনি? লেগেছে একজনকে, আমি তার জন্য অনেক কবিতাও লিখেছি। কত ভালোবাসা দেখ না শুধু। তোদের বুঝি ভালোবাসা কম, তোদের বাবুদের জন্য। আগে কবিতাটাতে পড়ি। আরে না মুস্তাহির, তুই পড়ে শোনা না আমাদের। কি রে, তুই তো কবি হয়ে যাবি কিছুদিনের ভেতরে। জি ম্যাডাম, আমি কবিতা শোনালাম, তাকে ঘিরে লেখা কবিতা এটা। এবার বল মেয়েটাকে।
মেয়েটা হলো তাসপি তাসু উর্মি চৌধুরী। তোর কি মাথা ঠিক আছে? ওকে যেদিন প্রথম দেখি তখনই ওর প্রেমে পড়ে যায়। আচ্ছা, আমি দেখি কিছু করতে পারি কিনা। তোকে কিছু বলতে হবে না। চুপ কর তো তুই। কালকে তোর সাথে উর্মির মিট আমি করাবই। আচ্ছা, তারপরের দিন। কি রে মিম, কি হয়েছে বলবি তো? তোর জন্য একটা ছেলে অনেক কবিতা লিখেছে, তোকে নাকি ভালোবাসে। সত্যি? একটু পড়ে আসবো, দেখিস। আমিও রেডি হয়ে চলে এলাম ওদের কাছে। আমাকে দেখে উর্মির গেল রাগ উঠে। এটা আবার কি করতে আসছে? তা তুই কবিতা নিয়ে আসছিস? আমি কবিতা বললাম, কিন্তু উর্মির গেল রাগ উঠে, ঠাস ঠাস করে দুটি চড় মেরে দিল। ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমাকে ভালোবাসতে এসছিস? উর্মি, এটা পাবলিক প্লেস। তুই চুপ কর তো। তোর কি আছে বলবি? আছে একটা ভাঙা সাইকেল, ওটাতে করে আমাকে নিয়ে ঘুরবি? তোর লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দিতে? আমি আপনাকে ভালোবাসি, প্রেম করতে চাইনি। আমি জানি আপনার সাথে আমার যায় না। তুই কত টাকা নিয়ে আমার সাথে দেখা করতে এসছিস বলতো? 500 টাকার মতো হবে। দেখ মিম, দেখ, 500 টাকা নিয়ে এসছে আমার সাথে দেখা করতে। আর এই ব্লেজারটা কার? সুমনের। বাহ, এখন তুই নিজে বল, যার নিজের সামর্থ্য নেই কিছু করার, সে কিভাবে আমাকে খুশি রাখবে? তোর শাস্তি আছে। বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে কিন্তু উর্মি। তুই চুপ কর তো। এই ডায়েরিটা দে। আমার থেকে ডায়েরি নিয়ে পাতাগুলো ছিঁড়ে বলল, খা এগুলো, খা। কি আর করার, খাইতে লাগলাম। একটু পর দেখি আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, তাই আমি চলে এলাম কাউকে কিছু না বলে। কিছুক্ষণ ঘুরে আসলাম ঠাকুরগাঁও। আজকে আমি ঠাকুরগাঁও থেকে সবাইকে নিয়ে বাসায় যাচ্ছি। ঘুরতে আসছিলাম, তখন দেখি একটা মেয়ে চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও। আমিও গেলাম। তখন মেয়েটাকে দেখে পুরোই শকড, কারণ মেয়েটা হলো উর্মি। আর এখন শীতের সময়, আমি হুডি পরে আছি, তাই কোনো চিন্তা নেই। কিন্তু একা এতগুলো ছেলের সাথে কি পারবো? আশেপাশে একটা লাঠি খুঁজে বের করলাম। লাঠিটা পেছনে নিয়ে ওদের সামনে গেলাম। মারামারি করার অভ্যাস আছে আমার, কারণ আমি প্রায়ই মারামারি করতাম। ওরা ছিল 3 জন। আসসালামু আলাইকুম ভাইয়ারা। কে রে তুই? আমি কে তা একটু পরেই তো টের পাবা। কি চাই তোর? তেমন কিছু না, তোমরা যেটা করতে যাচ্ছ ওটাই কইরো না, ব্যাস। কেন? যদি করি তাহলে? আমি আর কথা বলার সুযোগ দিলাম না, উড়াধুরা লাঠি দিয়ে মারতে লাগলাম। হঠাৎ করে মারতে শুরু করেছি, তাই ওরা আমার সাথে পেরে উঠল না। ওরা সবাই মায়ের খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তাও আমি ওদের মারতেই আছি। হঠাৎ করে কে যেন আমার হাতে ছুরি দিয়ে আঘাত করলো, আর রক্ত বের হতে লাগলো। আমি আরো মারতে লাগলাম, আর আমার মারার ভয়ে তারা পালিয়ে গেল। পেছন থেকে কে যেন হাতটা ধরলো। আমি ওদের দিকেও লাঠিটা তাক করলাম, কিন্তু পেছন ফিরে দেখি উর্মি। আমাকে মারবে নাকি? আরে না, আমাকে দেখলে এতক্ষণে আমার খবর খারাপ করে দিত। ঠান্ডার দিন, তাই আমাকে চিনতে পারেনি। দেখি হাতটা, দাও হাতটা। আমার হাতটা ওর হাতে নিয়ে ওর ওড়নাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। আমার যে কত মজা লাগতেছিল একমাত্র আমিই জানি। আপনি এত রাতে এখানে কি করতে আসছেন? আমি আর আমার একটা বান্ধবী এখানে এসেছিলাম, আর ও একটু বাইরে গেছিল, তাই আমি গাড়িতে বসেছিলাম, কিন্তু হঠাৎ করে এরা চলে এলো আর আমাকে নিয়ে। কান্না থামান। আর আপনি কি এখন বাসায় যেতে পারবেন? না, তুমি আমাকে নিয়ে যাও। দাঁড়াও, মিমকে বলি গাড়িটা নিয়ে আসতে। উর্মি মিমকে ফোন দিল আর বলল গাড়িটা বাসায় নিয়ে আসতে, আর ও এখন ঠিক আছে। কালকে মিমের থেকে জানবো এত রাতে কই গিয়েছিল। মনে মনে বললাম, আমার তো গাড়ি নেই, আমার এই ভাঙা একটা সাইকেল আছে। হোক, আমি এটাতেই যাব, আর আমার বাসার সামনেই। তাইলে বসে পড়েন পেছনে। না, আমি সামনে বসবো। উর্মি সামনে এসে বসে পড়ল। তোমার নাম কি? আমার নাম উকিম। ও, তুমি থাকো কোথায়? যেখানে খারাপ কাজ হবে সেখানেই। মানে? আপনাকে বুঝতে হবে না। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না। আমি কিনে দিচ্ছি, চলো। আমি কারো উপকারের জন্য কোনো কিছু নেই না। আর আপনার বাসা মনে হয় সামনে। ওই যে গাড়িটা, ওটা আমার। এবার যান। অমনি ফোনটা বেজে উঠলো। হ্যালো। কোথায় বাবা? আম্মু, একটা মেয়ে বিপদে পড়েছিল, তাকে বাঁচিয়ে তার বাসায় পৌঁছে দিলাম। তুই এক কাজ কর,
তুই তোর আপুর বাসায় চলে যা। আর এত রাতে তো বাসা ফিরতেও পারবি না। ওকে, ফোন কেটে দিলাম। তোর না ফোন নাই? সেটা আমার ব্যাপার, আর নিজের খেয়াল রাখবেন বলেই আপুর বাসার দিকে রওনা দিলাম। আমি এই কয়েকদিন আপুর বাসায় ছিলাম। একটু পর আপুর বাসায় গেলাম। কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। কিরে, এত রাতে আবার কোথায় গেছিলি? তুই না বাসায় যাবি বলে বের হলি? আপু সব বলবো, একটু সময় দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়ার করলাম। এবার বল কি হয়েছে? সব বলে দিলাম, কিন্তু মেয়েটা যে উর্মি সেটা বলিনি। আমি খাওয়ার দাওয়ার করে বিছানায় শুয়ে ভাবতেছি, আচ্ছা ও যদি কখনো আমাকে চিনতে পারে তাহলে কি আমাকে খুঁজবে নাকি ঘৃণা করবে? হয়তো ঘৃণাই করবে, কারণ আমি তো ওকে দামি দামি গাড়ি করে ঘোরাতে পারবো না, আর পারবো না ভালো একটা বাসায় রাখতে। কিভাবে হ্যাপি করবো ওকে? ও আমাকে ঠিকই বলেছে, আমি বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলাম। আমিও প্রতিষ্ঠিত হব, দেখিয়ে দেব আমরা গরিবরাও পারি। ওইদিকে উর্মি যখন বাসায় ঢুকবে তখন গাড়ির ড্রাইভার বলল, আরে মামুনি, বড় সাহেবকে ওই ছেলেটা বাঁচিয়েছিল, আর ওকে তুমি বাসায় নিয়ে আসলা না? কি? মামুনি, আমি তো দেখেই চিনতে পারছিলাম। তুমি কি ওকে চিনো? না, কিন্তু ওর নাম উকিম। তুমি ওকে দেখলে চিনতে পারবা? না, কারণ ও হুডি পরে এসেছিল। তুমি তো ওকে চিনতে পারবা। আমি যেদিন দেখি তখনও হুডি পরে ছিল। আজকে ও আমার ইজ্জত রক্ষা করেছে চাচা। কি বলো? কে ছেলে যে আমাদের পরিবারের কোনো ক্ষতি হতে দিচ্ছে না? জানি না। বলেই ভেতরে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমার আজকে বিশাল সমস্যা হতে যাচ্ছিল, আর যে ছেলেটা তোমাকে বাঁচিয়েছিল সেই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে। কি বলো মামুনি? বাবা, আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা মামুনি, তুমি ফ্রেশ হয়ে খাওয়া করো। উর্মি ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার করে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ছেলেটা পুরাই হিরো। কেমন করে মারামারি করছিল, উফ, যদি জড়িয়ে ধরতে পারতাম। ধুর, কি সব ভাবছি। আমি কি ওর প্রেমে পড়ে গেলাম নাকি? কালকে মিমকে সব বলতে হবে। এভাবে দিনটা কেটে গেল, আর আমি আপুর বাসা থেকে কলেজে গেলাম। কলেজে সবাই অবাক, কেননা আমি আজকে কলেজে আসছি দেখে। এত অপমানের পরেও কলেজে আসছি যে। তারা হাসতেছে আর বলতেছে, দেখ দেখ, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কত শখ। নিজের তো কিছুই নাই, উর্মিকে বিয়ে করে সম্পত্তি হাতানোর চেষ্টা। আরো এরকম খারাপ খারাপ অনেক কথা বলছিল। আমি এসব সহ্য না করতে পেরে মাঠের এক কোনায় বসে চোখের পানি ছেড়ে দিলাম। একটু পরে দেখি কে যেন আমার ঘাড়ে হাত দিল। তাকিয়ে দেখি মিম। আমার কি দোষ বল? আমি না হয় ওকে ভালোবেসেছিলাম। আমি কি ওর সম্পত্তির দিকে তাকিয়ে ভালোবেসেছিলাম বল? কেন সবাই আমাকে এগুলো বলছে? আমি না হয় গরিবই হলাম, আমার কি প্রেম করার অধিকার নেই? আচ্ছা চুপ কর, তোকে সবার অপমানের জবাব দিতে হবে, পারবি তো? পারবো, 100 বার পারবো। এই তো গুড বয়, তুই থাক, উর্মি ডাকতেছে। যা। আমি ভাবতে লাগলাম, কেমনে আমি বড় লোক হব, কেমনে আমি ওদের সঠিক জবাব দিব, আর উর্মিকে কখনোই মাফ করব না। ও একদিন ঠিকই বুঝবে আমি ওকে কতটা ভালোবাসতাম, কিন্তু না পাবে আমাকে, না পাবে আমার ভালোবাসা। এইসব ভাবতেছি আর নিজেকে শক্ত করতেছি। এইদিকে জানিস, আমি না একজনের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ছেলেটা কি করে? ছেলেটাকে আমি দেখিনি, কিন্তু কালকে আমাকে বাঁচিয়েছিল ওই ছেলেটা। ছেলেটা দেখতে কেমন? আমি কিছু দেখিনি, আমাকে সাইকেলে করে বাসায় পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, ওই ছেলেটাই আমার আব্বুকে ওই দিন বাঁচিয়েছিল। কি? আরে ড্রাইভার চাচা ওকে দেখেছিল, কিন্তু ড্রাইভার চাচা ওর মুখ দেখেনি। সাইকেল তো এই যুগে কেউ চালায় না, আর ও সাইকেল চালায়, তাহলে খুব গরিব হবে। আমি কিছু জানি না, আমার ওকেই চাই, না হলে আমি বিয়েই করব না। আচ্ছা তুই থাক, আমি মুস্তাহিরের কাছে যাই একটু। যা, আমি ক্লাসে গেলাম। আর ওকে বলে দিস আমার বফ আছে, ওর নাম উকিম, আমাকে বলেছিল। দোস্ত, আমাকে বড় কিছু হতে হবে। আমি আর মেহের কি জন্য আছি বল? তোরা একটু হেল্প কর আমাকে। আচ্ছা দোস্ত, সামনে পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আসবো? আয়। মুস্তাহির, তোর পুরো নাম বলতো? মুস্তাহির আহমেদ উকিম। কালকে রাতে তুই কার জন্য মারামারি করলি?
আর হাত কাটলি যে? আরে মারামারি করিনি, রাস্তায় পড়ে গিয়েছিলাম, তাই হাত কেটে গেছে। ভিডিও কি দেখবি? না, তুই কথা দে ওকে কিছু বলবি না। ও তোর প্রেমে পুরো ফিদা। তাহলে শোন। সব বলে দিল, আমি কি কি করেছি আর উর্মি যে আমাকে ভালোবাসে সব। তোরা কেউ ওকে কিছু বলবি না। এভাবে কেটে গেল একটা বছর। উর্মি আর উকিমকে খুঁজে পায় না। আমাদের পরীক্ষা শেষ হলো, আজকে থেকে সবাই আলাদা। তাই মিম উর্মিকে ডাক দিয়ে বলল, উর্মি, তোর বিএফকে দেখবি? দেখা। মিম সেই ভিডিওটা চালু করে দিল। তারপর উর্মি সেটা দেখে পুরাই শকড, কারণ সে বুঝতে পারছে না ওইটা যা আমি। উর্মি ঠাস ঠাস করে মিমকে মারল। আমাকে তুই মারলি কেন? তুই চুপ। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে পেয়েও কাছে পেলাম না। তুই আমার বেস্ট নাকি শত্রু? আমি কি করব বল? ও আমাকে কসম দিয়ে বলেছিল, কিন্তু আজকে তোকে বললাম। তো এখন কেন বললি? আমি না বললে তুই কখনো জানতে পারতি বল? চুপ কর। যদি ওকে না পাই তাহলে দেখিস তোকে কি করি। তুই কি ভাবছিস তোর সাথে আমি এখনো ফ্রেন্ডশিপ রাখবো? তুই কি বলতে চাস? আমি বলতে চাই তুই তোর মতো আর আমি আমার মতো। তুই আমার শেষ আশা ভরসা, আর তুই আমাকে ছেড়ে যেতে চাস? তো কি করবো বল? যে মেয়েটা কাউকে মানুষ বলে ভাবেই না, তাকে আবার আমার বন্ধু বানাবো? কেমন করে ভাবলি এটা? প্লিজ এমন করিস না। আমাকে শুধু মুস্তাহিরকে খুঁজে দে, আর কিচ্ছু চাই না। আচ্ছা, ওর বাসা কই বল? আমি তো জানি না। আর ওকে বললে ও বলতো ওর বাসা নাকি গ্রামে। এতগুলো গ্রামের মধ্যে কোন গ্রাম থেকে ও আসতো কেমন করে জানবো? আমি কি জানি? তোর কর্মের ফল তুই পাচ্ছিস। আমি যাই রে। উর্মি বাসায় এসে কাউকে কিছু না বলে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। এটা দেখে ওর আব্বু আম্মু খুব ভয় পেয়ে গেল। আফজাল চৌধুরী বলল, মামুনি কি হয়েছে বলো আমাকে। কিছু না আব্বু, তুমি যাও। মা আমার এমন করে না, বল কি হয়েছে? মা, আমি একটুও ভালো নেই। আমি যাকে এতদিন খুঁজছিলাম তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি তো তাকে চিনতে পারিনি। আমি আছি তো, বলো কি সেই ছেলে? তোমাকে যে নতুন জীবন দিয়েছিল, যে আমার ইজ্জত বাঁচিয়েছিল, সেই ছেলের প্রেমে আমি পড়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে ওই ছেলেটা আমাদের কলেজের একটা খ্যাত গরিব ছেলে। আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তাকে অনেক অপমান করে তাড়িয়ে দিই। আমি জানতাম না এই খ্যাতটাই আমার ভালোবাসা। মামুনি, তুমি ঠান্ডা হয়ে বসো, আমি দেখতেছি। এইদিকে আমি কল দিলাম মেহেরকে। দোস্ত, তোদের বিজনেস কে সামলায় রে? আব্বু কেন? না মানে আমি তোর আব্বুকে হেল্প করতে চাই। সেটা তো খুবই ভালো কথা। তাহলে তুই কালকেই চলে আয় আমাদের বাসায়। আমরা রাজশাহীতে থাকবো। রাজশাহী কেন? আরে সেখানে আমাদের হেড অফিস। ও আচ্ছা, তাহলে কালকেই যাব। আচ্ছা, আমি তারপর আম্মুকে খবরটা দিলাম। রাতের বেলায় আমি যখন খেতে বসেছি, আব্বু আমি এখন বিজনেস করব। কি বলিস? আমাদের কি এত টাকা আছে নাকি? আরে আমাদের না, আমার বেষ্টুর কোনো ভাই নেই, ও একা, তাই ওদেরটাই হেল্প করব। সেটা তো ভালোই। আমাকে তাহলে কালকে যেতে হবে রাজশাহীতে, ওইখানে হেড অফিস। আচ্ছা। আমি খাওয়ার দাওয়ার করে একটা ঘুম দিলাম। সকালবেলা উঠে নামাজ পড়লাম। আমার মনে একটাই চ্যালেঞ্জ, আমাকে বড় হতে হবে। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে রাজশাহীতে গেলাম। তারপর দিনটা রেস্ট করলাম। রেস্ট করে আবার ঘুম। হঠাৎ কে যেন পানি দিল। কে রে? মেহের দাঁত বের করে হাসতে লাগলো। ওই চুপ কর, তুই একদম হাসবি না। একটা কথা শুনবি? বল। মিকাইলের বাসা দেখবি? কই দেখা তো। তারপর ছাদে গেলাম। এই যে এটা। ওমা, এটা তো পাশের ফ্ল্যাট। তো ওর সাথে 2 বছর রিলেশনে ছিলাম। ওই দেখ মিকাইল বের হয়েছে। পরিমা, এটা তো দেখতে সেই রে, আর আমি শালা খ্যাত। চুপ কর তো। ওর জন্য উর্মি তো পুরাই ফিদা। মিম কালকে বলল। আমি কি হতে বলছি নাকি? সেটা না, চল আব্বুর কাছে যাই। ঠিকই বলেছিস। তারপর আমি আর মেহের গেলাম ওর আব্বুর কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? আমি ভালো আছি। তোমার কথা শুনেছি, মেয়ের আমাকে সব বলেছে। আমার এতগুলো কোম্পানি আমি সামলাইতে পারি না। তোমাকে কাজ বুঝিয়ে লন্ডনের কোম্পানিটা তোমাকে দিয়ে দেব। জি আঙ্কেল, সমস্যা নেই। সেটা তোমার নামে উইল করে দেব।
কি যে বলেন না আপনি, আমাকে কেন দেবেন, মেহেরকে দেবেন। আমার দেশে যেগুলো আছে ওইগুলো তো মেহেরকে দিলে সারা জীবন বসে কাটাতে পারবে। এখন তো হবে না, কালকে দেব। আব্বু, তুমি এখনই ওর নামে দাও কোম্পানিটা। না, সেটা আমি নিতে পারবো না। নিজের বাবা হলে তো নিতে, আমি তো তোমার বাবা না। কি যে বলেন না আপনি। তুমি আমাকে বাবা বলে একবার ডাকবা? আব্বু বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আজকে থেকে তুমি আমার ছেলে, আর আমি তোমার বাবা, আর মেহের তোমার বোন। জানো আব্বু, আমি না কাউকে ভাইয়া বলে ডাকতে পারি না, আমার ভাই নাই যে, তাই। এবার এই হাদারামকে ভাইয়া বলে ডাক, কত ইচ্ছা। জানো বাবা, এই হাদারাম একটা মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে গরিব বলে অপমান করছিল। আমার ছেলেকে গরিব বলছে, কার এত বড় সাহস? তুমি এত অস্থির হও না তো। অস্থির হব না মানে? আমার ছেলেকে বলে গরিব, কার এত বড় সাহস? আব্বু, আমি এখানে কাজ শিখতে আসছি, কাজ শেখাও। তারপর আঙ্কেল আমাকে কাজ শেখাতে লাগলো। কঠিন কাজ রে ভাই, কি আর বলবো। রাতের বেলায় আম্মুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বাবা? ভালো। জানো আম্মু, মেহেরের আব্বু আমাকে তার ছেলে বানিয়ে নিয়েছে, আর একটা কোম্পানি আমাকে দিয়ে দিয়েছে। ওরা মানুষ না, ওরা ফেরেশতা। আম্মু, ওরা অনেক ভালো। এভাবে কথা বলে ফোনটা কেটে দিলাম। রাতে আঙ্কেল ডাক দিল খেতে। আচ্ছা মেহের, একটা কথা বলি। বল ভাইয়া। আম্মু কই? মেহের জন্ম হওয়ার 3 বছর পর মারা গেছে। সরি, আমি বুঝতে পারিনি। তোমার বাসায় কে কে আছে? আব্বু আর আম্মু। তাহলে ওদের আসতে বলো কালকে। একা একা বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, বলবো। খাওয়ার শেষ করে আমি ছাদে গেলাম। মেহেরও আসলো। শুন, তোকে আমি ভাইয়া বলে ডাকবো। আচ্ছা, তুই কি উর্মিকে ভালোবাসিস? না, ঘৃণা করি। এই কথাটা আর বলবি না। এটা বলে রুমে চলে এলাম। এভাবে কাটতে লাগলো দিন। আজকে রেজাল্টের দিন। আমি আর মেহের বাসায় বসে আছি। দুপুরবেলায় রেজাল্ট বের হলো। আমি চিন্তায় রুমে একা একা বসে আছি। তখন আম্মু আসলো। কি রে বাবা, এত চিন্তা করছিস কেন? আরে আম্মু, কই চিন্তা করতেছি? আমি তো তোর মা, তাই আমি সব বুঝি। আমার ভালো রেজাল্ট হবে তো আম্মু? কেন হবে না, 100 বার হবে। মেহের ওই দিক থেকে চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। মুস্তা, ওই মুস্তা, কই তুই বেরো। কিরে, কি হলো? ভাইয়া, তুমি এখন আমাকে ট্রিটটা দাও। তুই স্কুলের সেরা একজন হয়েছিস। মানে আমার গুলুমুলু এই ভাইয়াটা স্কুলে সবার সেরা হয়েছে। সত্যি? আমি কি তোরে মিথ্যা কথা বলতে পারি? কি খবর দিলি এটা আমাকে রে তুই? ওই, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? মেহের, তোর রেজাল্ট কি? জিপিএ 5। সুমন, মিম, উর্মি আরো 20 জন A+ পাইছে। ও, কোন ভার্সিটিতে ভর্তি হবি? রাজশাহীতে হব। আমি কাজও করব আর লেখাপড়াও করব। আচ্ছা। তারপর আমি আর মেহের গেলাম মার্কেটে। গিয়ে সেখান থেকে মিষ্টি কিনলাম। মিষ্টি নিয়ে বাসায় চলে আসলাম। আমি প্রথম হয়েছি, তাই মিষ্টি নিয়ে আগে আঙ্কেলের রুমে গেলাম। আব্বু, আমাকে দোয়া করবেন। আরে বাবা, কি করছো? বুকে আসো বাবা। নাও, মিষ্টি খাও। মেহেরও আসবে একটু পর, তখন আরো খেতে হবে, তাই একটা দিলাম। এভাবে সবাইকে মিষ্টি দিলাম। এভাবে কেটে গেল কিছুদিন। আমি ভর্তি হলাম রাজশাহীতে, আর মেহের হলো ঢাকাতে। ওইখানে নাকি মাইকেলও পড়ে। আমি আমার বিজনেসকে ঠিক রাখার জন্য এখানে ভর্তি হলাম। আজকে রেজাল্টের শীট তুলতে হবে, যেটা আমার ভার্সিটিতে কাজে লাগবে। কিন্তু আমার মুখে দেখলে তো সমস্যা, তাই একটা দামি কোট পরলাম। চোখে রঙিন চশমা, চুলগুলো স্পাইক করা, দেখতে হিরো। মুখে মাস্ক পরে নিলাম, নিয়ে রাজশাহীতে চলে আসলাম। আমি কোথাও কোনো দিকে না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কাছে যাব, কিন্তু সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি মোবাইল দেখে হাঁটতে হাঁটতে একটা থাম্বার সাথে ধাক্কা খেলাম। ওমা, থাম্বা এত নরম কেন? আমি সামনে তাকিয়ে দেখি আমার জমের উপর পড়েছি। সরি 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 সরি। তোদেরকে আমি ভালো করেই চিনি। মেয়ে দেখলেই এমন করিস, আর সরি বললে কি সব ঠিক হয়ে যায়? আসলে আমি... চুপ, যে কাজে এসছিস সে কাজে যা। আরে বাসায় চল, মুস্তাহির আসবে না, সারাদিন এখানে থাকলে হবে?
আমি এখানেই থাকবো যতদিন না আসে। আমি ওদের সব কথা শুনছিলাম, কারণ আমি ওদের পাশেই ছিলাম। ওরা যা ইচ্ছা করুক, আমি আমার কাজ করি। আসতে পারি স্যার? আরে মুস্তাহিদকে আসো। আমি গিয়ে স্যারের পা ছুঁয়ে সালাম করলাম। দোয়া করবেন স্যার। আরে তুমি তো আমাদের ঠাকুরকে হজরার গর্ব। স্যার, আমার রেজাল্ট শিটটা লাগবে। তা তুমি কোন কলেজে ভর্তি হলা? রাজশাহীতে। ভালো, এই নাও তোমার রেজাল্ট শিট। ধন্যবাদ স্যার। আমি চলে এলাম, কিন্তু দেখলাম উর্মিকে মিম টানতে টানতে গাড়িতে তুলল। এখনই এমন, আরও তো বাকি আছে। আমিও চলে আসলাম সোজা রাজশাহী। এভাবে কাটতে লাগলো দিন। 1 বছর পর মুস্তাহির বাবা, তোমাকে এবার লন্ডনে যেতেই হবে। তুমি কাজ সব শিখে গেলে এবার নিজের কোম্পানিটা বাড়াও। কিন্তু আমি তো লেখাপড়া শেষ করিনি এখন। আমি ওইখানকার ভার্সিটি প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছি। উনি আমার স্কুলের বন্ধু। ও আম্মু, তোমরা কিছু বলো। আমি আর কি বলবো, আমরা যেমন তোর বাবা মা, উনিও তোর অভিভাবক, তাই উনি তোমার খারাপ চাইবে না। এই নাও পাসপোর্ট আর ভিসা, কালকে ফ্লাইট। আচ্ছা, মেহেরকে আসতে বলি। বলতো মেয়েটাকে কতদিন ধরে দেখি না। ওই মেহের, বাসায় আয়। কেন? আমি লন্ডনে যাব কালকে। তারপর দিন মেহের সকালে ঘুম থেকে উঠল। ওই হারামি, উঠ! ফ্লাইট মিস করলে আমার দোষ দিবি। পেতনি, তুই চুপ কর। ওই উর্মি আমার সাথে পড়ে রে, আমাকে প্রায় তোর কথা বলে। কখনো বলবি না তুই আমি কোথায় আছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার করে সোজা লন্ডনে পাড়ি দিলাম। দীর্ঘ 3 বছর পর এখন আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান। আর আমি এখন দেশে ফিরে যাচ্ছি, কারণ মেহের আর মাইকেলের নাকি বিয়ে। আমাদের লেখাপড়া শেষ। মামুনি, তুমি আর কত এই ছেলেটার জন্য মন খারাপ করে থাকবা বলো? আমি এখানেই থাকবো যতদিন না ও আসে। আমি কি ওকে কখনো খুঁজে পাবো না? না, তুমি আমার বিজনেসটা দেখো, আর তোমার জন্য আমি পাত্র দেখে আসছি। আমার বিজনেস পার্টনার শরীফ সাহেবের ছেলে। বাবা, আমি কোনো কথা শুনবো না। তোমার সাথে বিজনেস করবে ওই ছেলেটা। এইদিকে আমি দেশের মাটিতে পা রাখলাম। সামনে তাকিয়ে দেখি মেহের আর মাইকেল। হ্যাঁ ব্রো, কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি আর কি। এভাবে কেটে গেল 7 দিন। আর আজকে মেহেরের বিয়ে। আমি সুন্দর করে সাজলাম, সেজে মেহেরের সাথে আড্ডা দিচ্ছি। এরপর আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, অমনি চোখের সামনে চলে আসলো উর্মি। এই মুস্তাহির, শোনো। কাকে বলছেন? তোমাকে বলছি। তাহলে আমার নাম ধরে রাখুন। তুমি তো মুস্তাহির, আমি জানি। মাথা ঠিক আছে তো আপনার? কেন থাকবে না? আচ্ছা, আপনি বলুন তো আমাদের দেশের টপ বিজনেসম্যান কে? ওনার নাম উনি কখনো বলেননি, আর কখনো মিডিয়ার সামনেও আসেননি। তবে MS গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম অনেক শুনেছি, আর আগামী সপ্তাহে আমার কোম্পানির সাথে ডিল আছে। আমি সেই কোম্পানির মালিক, তাই বেশি বাড়াবাড়ি করবেন না। তুই আর আমাকে কত কষ্ট দিবি বলতো? আজীব তো, আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? তুমি মুস্তাহির, আমি জানি। আপনি ভুল করছেন কোথাও। আম্মু চলে এলো। এই মুস্তাহির, তুই এখানে আয়। তোর আঙ্কেল তোকে সেই কখন থেকে খুঁজছে। কে মুস্তাহির? আরে ধুর, চল তো। আম্মু, আমি আপনার বৌমা। কি রে বাবা, মাইয়া বলে কি? তুমি যার তার কথা শুনে কেন বলবো আমাকে এটুকু? চিনি না জানি না, হুদাই চলো এখান থেকে। তারপর আমি আম্মুকে নিয়ে চলে আসলাম আঙ্কেলের ঘরে। আব্বু, আমাকে ডাকছিলা? আসলে তোকে আমার সব বিজনেস পার্টনারগুলো দেখতে চাই। পরিচয় করিয়ে দিবা? পাত্রপক্ষ আসতে অনেক লেট হবে, তাই আমি ভাবছিলাম তোকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে পরিচয় করিয়ে দিই। তোমার যা মনে হয় করো। আমি চলে আসলাম আমার রুমে। এসে আমি কাপড় চেঞ্জ করব, তখনই হুট করে উর্মি চলে এলো। আপনি আবার এখানে কি করতে আসছেন? বারে, আমার হবু বাড়ির রুমে আসবো না? কে আপনার হবু বর? আপনি এখন বের হবেন, আমি চেঞ্জ করব। তো করো, সমস্যা কোথায়? আপনার সামনে করব নাকি? সমস্যা কই? অনেক সমস্যা। আপনি বের হন, ঝামেলাই শেষ। আমাকে জড়িয়ে ধরলো। তুমি কেন বোঝো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জানো তোমাকে কত খুঁজেছি। আমাকে ছাড়ুন বলছি। জোর করে ছাড়িয়ে নিলাম, ঠাস করে দিলাম একটা।
সমস্যা কি তোর? আমি যখন চাষা ছিলাম তখন আমার যোগ্যতা নাই, আর এখন আমি বিজনেসম্যান, তাই আমাকে নিয়ে স্বপ্ন হাজারো, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো ভালোবাসি না। তুমিও তো আমাকে ভালোবাসতা। বাস্তব, এখন বাসি না। এবার এখান থেকে জানতো। ঠিক আছে। কান্না করতে করতে চলে গেল। আমি রেডি হয়ে নিচে আসলাম। আঙ্কেল অ্যানাউন্স করে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই বিজনেসম্যানকে যে খুব অল্প বয়সে বাংলাদেশ ও বিভিন্ন দেশের টপ বিজনেসম্যান, যিনি আজ পর্বে কাউকে ছবি দেয়নি। আজকে সেই MS গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমাদের সামনে আসতে চলেছে। মুস্তাহির আহমেদ উকিম, তুমি চলে এসো। তারপর সবার সাথে পরিচিত হলাম। তারপর মেহেরের কয়েকটা বান্ধবী এলো। ওদের নাম হলো সুমি, মিমি, লিজা, রিমি। এরা। আমি ওর ভাই হব। তোমরা? আমরা সবাই ওর ফ্রেন্ড হব। ও, আমি বড় কেন? ওইদিকে উর্মি শুধু দেখতেছে আর জ্বলতেছে। আমি তো এদের সাথে বেশি করে কথা বলতেছি। এইসব দেখে ওর আর সহ্য হলো না, আমার কাছে চলে এলো। এই তোরা যা এখান থেকে। তোরা জানিস এই সেই ছেলে যাকে আমি কলেজ লাইফ থেকে ভালোবাসি। আর কিছু শুনবি? তারপর উর্মি আমাকে বলতে লাগলো, ভাবছিলাম তোমাকে খুঁজে পেলে আমার থেকে তুমি বেশি খুশি হবা, কারণ তুমি আমার থেকে বেশি ভালোবাসতা। কিন্তু না, তুমি তো খুশি না। আমি তোমাকে খুশি দেখতে চাই, তাই আমাকে আগামী 15 দিনের ভিতরে বিয়ে করবা। করেন। আমাকে কি বলতেছেন? রাইট, তোমাকে কি বলছি? কিছু না, দেখা হবে ডিল করার দিন, আর আমার হবু বরকে নিয়ে আসবো। আপনার ইচ্ছা, আপনি যাকে খুশি নিয়ে আসবেন। উর্মি চলে গেল, আর মেহেরের বিয়েও শেষ। 2 দিন পর মেহের আমাদের বাসায় এলো রাতে খাওয়ার সময়। মুস্তাহির, তুই কি জানিস উর্মি তোকে ভালোবাসে? না, ওর বিয়ে সামনে, আর আমি চাই না আমার জন্য ওর বাবার সম্মান নষ্ট হোক। কিন্তু ও তোকে পাগলের মতো খুঁজতো। তাহলে এখন বিয়ে কেন করতেছে? কি রে মাকে? এই উর্মি? তোমার ছেলে কলেজে এই মেয়েকে ভালোবাসতো, আর এই মেয়ে তোমার ছেলেকে পাত্তাই দিত না। আমি মেয়েটাকে দেখব। বিয়ে দিন ওর। যে মেয়েটা তোমাকে বললো ওটাই তোমার বৌমা। কি? ওই মেয়েটা আমার খুব পছন্দ। তুই ওকে বিয়ে কর না বাবা। না আম্মু, ওর বিয়ে ঠিক হয়ে আছে। উর্মি মামুনি মানে আফজালের মেয়ে। তোমরা খাও তো। আজকে রাতে আর কিছু করলাম না। আমি চলে আসলাম বিছানায় আর দিলাম ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম জিম করতে, আর বাসায় এসে খাওয়ার দাওয়ার করে গেলাম অফিসে। অফিসে কাজ করে যখন বাসায় ফিরবো তখন একটা পার্কে গেলাম। দেখলাম উর্মি আর একটা ছেলে পাশাপাশি হাঁটতেছে। আমি এটা দেখে আর এক মুহূর্তের জন্য ওখানে থামি, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। তাই তো হাজারো মেয়েকে রিজেক্ট করেছি শুধু ওর জন্য, আর ওকে একটু অবহেলা করতাম, তাই তো এমন হয়ে গেল। এইসব ভাবছি আর কান্না করছি। আজকে আমার আর উর্মির কোম্পানির ডিল হবে। আমি গিয়ে দেখলাম উর্মি আর ওই ছেলেটা বসে আছে। ছেলেটা ওর হাত ধরে আছে। এটা দেখে আমার কলিজাটা মনে হয় চিড়ে যাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না। আমি আর পারছি না আজকে উর্মিকে আপন করে নেব। আমি আর সহ্য করতে পারছি না ওকে যে আমি পাগলের মতো ভালোবাসি। এটা কি ও বোঝে না? আমি 5 বছর ওকে দেখিনি। কলিজাটা আমার ছিঁড়ে যাচ্ছে আজকে অন্যের সাথে ওকে দেখি। এইসব ভাবতে ভাবতে আমি মিটিং শেষ করলাম, এবং মিটিং শেষে উর্মিকে বললাম, কথা আছে। আমারও কথা আছে। এই নিন আমার বিয়ের কার্ড। দেন। কবে বিয়ে? সামনের সপ্তাহে। আপনি কি বলবেন? আপনি কি অফিস চালাবেন নাকি আপনার হাজবেন্ড? আপনার কি মনে হয় আমি চালাবো? আমার হবু বরকে কেন আজকে নিয়ে আসলাম? কারণ ওই চালাবে এটা। ও, এটাই বলার জন্য আসতে বলছিলাম। ও, আপনাকে কিন্তু বিয়েতে আসতেই হবে। বাবু শোনো তো একটু। আমি গেলাম। আর আমার বরের সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো আমার হবু বর রাফি। আর রাফি ইনি হলেন এই দেশের টপ বিজনেসম্যান মুস্তাহির আহমেদ উকিম। হ্যালো, তোমার অনেক নাম শুনেছি। তোমাকে সামনে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দোকান থেকে 4 প্যাকেট সিগারেট নিয়ে এলাম, কারণ এই সিগারেটই একমাত্র। বাসায় এসে কাউকে কিছু না বলে বাথরুমে যাই। ট্যাপ ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম, কারণ আমি যে ওকে ভালোবাসি, কেমনে ভুলবো ওকে। এই 5টা বছর ওকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। ও তো আমাকে সময় দিতে পারতো, কিছুদিন ছেড়ে চলে গেলেও পারতো, বুঝিয়ে নিয়ে আসতাম। কিন্তু ও বিয়ে করতে গেল কেন? এটা কি ভালোবাসা?
কিছুদিন তার পেছনে ঘুরে সে ভালো না বাসলে তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে লাগবে। একমাত্র তারাই বুঝে যাদের ভালোবাসার মানুষটা অন্যের সাথে পড়ে। উর্মিকে তো আমি আমার থেকেও বেশি ভালোবাসি, আর ওর জন্য আমি প্রতিষ্ঠিত হয়েছিলাম, আর আজকে ওকেই হারাতে চলেছি। এই হলো আমাদের ছেলেদের কপাল। সবকিছুই পাই, কিন্তু প্রিয় মানুষটাকে হারানোর পর প্রায় 1 ঘন্টা ভিজতেছি। আবার শীতের দিন। আম্মু বুঝতে পেরে আমাকে ডাকতে লাগলো। মুস্তাহির বাবা, এত পানি শরীর পড়লে তো শরীর খারাপ করবে বাবা। আম্মু, তুমি এখান থেকে যাও। বাবা, পাগলামো করিস না, বের হয়ে আয়। আয় বাবা, তুই বের না হলে আমি আজকে কিচ্ছু খাবো না। আমি বের হচ্ছি, তোমরা খাও। আমি বের হয়ে বাসার ছাদে উড়াধুরা সিগারেট টানতে লাগলাম। সিগারেট খাওয়ার অভ্যাস আমার নাই। প্রথম প্রথম কেমন কেমন লাগতেছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আম্মু খাওয়ার জন্য ডাক দিতে লাগলো, কিন্তু আমি রেডি হয়ে গেলাম। কিরে, কই যাবি? আম্মু, একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। খাওয়া করে যা। আরে না, খাওয়ার দাওয়ার করে গেলে ওদের খাবারটা খাবো কেমন করে? তারপর আমি এলাম একটা বারে, যেখানে মানুষ আনন্দ ফুর্তি করে। আমি এসে 1 বোতল মদ নিলাম। জানি না কি হবে, প্রথমে খাওয়ার ইচ্ছা করছিল না। যখন মনে পড়লো উর্মি অন্য কারোর সাথে, তখন বোতলটা মুখে নিয়ে ঢকঢক করে খেতে লাগলাম। একটা বোতল শেষ, আরও একটা নিলাম। এভাবে অর্ধেক রাত শেষ। আমি গিয়ে ম্যানেজারকে বললাম, জি স্যার, বলুন। এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা আছে? আছে, সাথে পাখিও আছে। রুমের চাবি দেন। ম্যানেজার আমাকে চাবি দিল। তারপর আমি একটা রুমে গেলাম। রুমে গিয়ে শুয়েছিলাম, তখন দেখি উর্মি আমার দিকে আসতেছে। সেটা দেখে তো আমি মহা খুশি। এসে আমার পাশে বসলো। তুমি এখানে কেন? আমি তো তোমারই। তুমি তো আমারই। সোনা, আমার কাছে এসো। কিন্তু আমাদের কি বিয়ে হয়েছে? সোনা, তোমার মনে নেই? কি জানি কি হয়েছে। তারপর উর্মি আমাকে নিচে ফেলে দিল, আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, আর আমি তো বেহুশ হয়ে পড়ে আছি, তাই বুঝতে পারছি কি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কে যেন আমার পাশে শুয়ে আছে, তাই ওর মুখটা দেখতে গেলাম। গিয়ে তো আমি পুরোই শকড। এটা আবার কে? তখন মনে করতে লাগলাম কালকের কথা। আমি তো ম্যানেজারের কাছে রুম নিয়েছিলাম, তাহলে এই মেয়ে এখানে কেমন করে? আমি আমার উপর থেকে ঢাকাটা সরিয়ে নিয়ে তো আরও শকড, কারণ আমার জামা কাপড় কিছুই নাই, সাথে মেয়েটারও মনে হয় কিছুই নাই। আমি উঠে আমার জামা কাপড় নিলাম, কিন্তু প্যান্ট খুঁজে পাচ্ছি না। মেয়েটা সব জানে, ওকে বলি, এই মেয়ে ওঠেন তো। আরে জান, কালকে রাতে তো ঘুমোতে দাওনি, এখন আবার কি করতে চাও? আমাকে মারবা নাকি? আপনি এখানে কেন, আর আমাদের এই অবস্থা কেন? উর্মি নামে কেউ আছে তোমার? তুমি কেমনে জানলা? কালকে তুমি উর্মি ভেবে অনেক কিছুই করে ফেলেছো, আর এটা হোটেল, সমস্যা নাই। ও, তুমি বাদ দাওনি? বাধা দিলে তো আমাদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে। তুমি কাজ করতে পারো না? কি আর বলবো তোমাকে, শুধু এতটুকু বলি, সারাদিন কাজ করে 500 টাকা দেয় না, আবার সেই মালিকের সাথে কাটালে 1 ঘন্টায় 5000 টাকা দেয়। এই হলো তোমাদের মতো মানুষের কাজ, তাই আর বাধা দেয় না। আমি নতুন আসছিলাম কালকে, আর এসেই তোমার হাতে নিজেকে সঁপে দিতে হলো। অনেক কান্না করছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমার হুঁশ ছিল না। তোমার নাম কি? আমার নাম ফাতেমা। আমার সাথে যাবা আমার বাসায়? আমি তো বাসায় কাজ করি না। তুমি লেখাপড়া করো? গ্র্যাজুয়েট করতে 1 বছর লাগবে আরো। আমি তোমাকে পড়াবো, যাবে আমার সাথে? আমার টাকা দরকার, লেখাপড়া করে কি হবে? আমিও অনেক গরিব ছিলাম, কিন্তু আজকে বাংলাদেশের 1 নম্বর বিজনেসম্যান। আমি যদি টাকা না পাই তাহলে আমার বাবা মরে যাবে। কি হয়েছে তোমার বাবার? ক্যান্সার, আর 29 লক্ষ টাকা লাগবে, তাই এই কাজ বেছে নিতে হলো। আমি দিব সব, আর তুমি এই কাজ করবা না। এগুলো খারাপ মেয়েরা করে। খারাপ মেয়েরা কারা? আরে আপনি আমার কথা শুনে ভাবলেন আমি পরিস্থিতির জন্য এখানে এসেছি। পারলে সবাইকে বলি
দেখেন, দেখবেন সবাই টাকার জন্য এই কাজ করে। আচ্ছা, কালকে আমাদের মাঝে কি কি হয়েছে বলবা একটু? কিছু না, আপনি উর্মি উর্মি করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। তাহলে জামা খুললে কেন? আমি তো নতুন, তাই যদি বসকে বলে দেন আর টাকাটা না দেন, তাই মিথ্যে বলেছিলাম। আচ্ছা চলো, সবাইকে নিয়ে যাবো এখান থেকে, আর সবার জন্যই একটা করে বাড়ি বানিয়ে দেব, আর তোমার বাবার সব চিকিৎসা আমি করাবো। তারপর ম্যানেজারকে বললাম ভবিষ্যতে যেন এমন না করে। আর 20টার মতো মেয়েকে নিয়ে একটা গ্রামের পরিবেশে নিয়ে এসে সবার কাহিনী শুনলাম। সবাই টাকার জন্য এই কাজ বেছে নিয়েছে। আমি ওদের জন্য বাড়ি আর খাবার তৈরির ব্যবস্থা করলাম, আর সবাইকে একটা করে কাজ দিয়ে এলাম, কারণ আমার গার্মেন্টসের কিছু কর্মী দরকার ছিল। আর মেয়েটাকে আমি পিএ বানিয়ে নিলাম। আমাদের সমাজের মানুষগুলো সত্যি গল্পের মতো। পতিতাদেরকে সবাই কাছে টেনে নেয়, কিন্তু তারা কেন এই পথ বেছে নিয়েছে একবার জানলে আপনিও কান্না করে দিতেন। কোনো মেয়ে চায় না তার সম্মান অন্য কেউ নিক, কিন্তু পেটের দায়ে এই কাজ করে। আমি চাই আমাদের দেশে একদিন এই সব উঠে যাক ইনশাল্লাহ। আর আমি বাসায় চলে আসতে লাগলাম, কিন্তু হঠাৎ করেই দেখলাম রাফি আর একটা মেয়ে হাত ধরে পার্কে দিয়ে যাচ্ছে। তাই আমিও নামলাম আর ওর পেছন পেছন যেতে লাগলাম। সেফটি নিয়ে দেখতেছি, কারণ যেন আমাকে চিনতে না পারে। তারপর ওরা এক জায়গায় বসলো। আমি মাস্ক পরা ছিলাম আর কানে ফোন লাগিয়ে আছি ওদের কথা শোনার জন্য। তারপর রাফি যা বলল তা শুনে আমি শক, কারণ ওদের কথাগুলো ছিল ঠিক এইরকম। আরে জান, তুমি এত দেখা করতে চাও কেন বলো তো? কি করব আমি বলো, তোমার যদি বিয়ে হয়ে যায়? আরে জানো, এটা বিয়ে তো করছি শুধু ওদের টাকার জন্য, কারণ ওর বিয়ের কোনো ভাই নেই, আর যা সম্পত্তি আছে সব আমাদের। মানে বিয়ের পর ওর কাছে ওর সম্পত্তি নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দেব। যদি কিছু হয় আমি কিন্তু বাঁচবো না বলে দিলাম। আরে তুমি এত ভেবো না, আমি সামলে নেব, আর মাত্র 3 দিন। আচ্ছা আমার বাবুটা। তারপর আর কি, সবাই পার্কে যা করে তারাও তাই করতে লাগলো। আর আমি এত লুচ্ছ না যে অন্যের করা প্রেম দেখব, কিন্তু সবকিছুর ভিডিও করে রাখছি, কারণ কাজে লাগবে। আর 2 দিন পর বিয়ে ওদের। আমি ভিডিও করে নিয়েছি সব। এখন বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে সিগারেটের প্যাকেট কিনে নিয়ে আসলাম। বাসায় এসে খাওয়ার দাওয়ার করতে গেলাম। কিরে, কালকে রাতে কই ছিলি? আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম। খাওয়ার দাওয়ার করে অফিসের দিকে যেতে লাগলাম। একটা সিগারেট হাতে নিয়ে টানতেছি আর যাচ্ছি। একটার পর একটা এভাবে প্রায় কয়েকটা শেষ করলাম। অফিসের ভিতরে সিগারেট টানতে টানতে গেলাম, কিন্তু আমার ডেস্কে দেখি উর্মি। এই, তুমি সিগারেট খাচ্ছ কেন? আমার অফিস, আমি সিগারেট খাই আর যাই করি না কেন, পুরোটাই আমার ব্যাপার। তুমি সিগারেট খাইতে পারবা না। আপনার বরকে বলেন গিয়ে না খাইতে, আমি তো খাবই। আর আপনি আমার অফিসে কেন? আপনার তো পরশুদিন বিয়ে। আমাদের কোম্পানি আর তোমার কোম্পানি যে ডিলটা করেছিলাম ওটা শুরু করতে হবে। আমি কল দিলাম ম্যানেজারকে। ম্যানেজার এক্ষুনি আমার রুমে আসো। ম্যানেজার কেন? কারণ সবকিছু উনিই করবে আর দেখবে। মানে বুঝলাম না। আমার লন্ডনে যাওয়া লাগবে আবার, মানে ওখানেই সেটেল, বিয়ে শাদী করবো ওখানেই। তাই ম্যানেজারকে সব বুঝায় দেওয়া লাগবে। জি স্যার, বলুন। এনাকে নিয়ে মিটিং করুন, কিভাবে কি করতে হবে। মিস উর্মি, আপনি ওনার সাথে যান, গিয়ে কাজটা বুঝে নেন। কিন্তু আপনি যান ওনার সাথে। তারপর চলে গেল। ভাবতেছি কি করব। নিজের ভালোবাসার মানুষটাকে এমন কারো হাতে তুলে দিব যে তাকে ভালোই রাখবে না। আমিও তো চাই সে সুখী হোক, কিন্তু রাফির সাথে বিয়ে হলে ও সুখী হবে না, এটা তো আমি জানি। ওরা তো জানে না। কি করব আমি? একের পর একটা করে সিগারেট টানতে লাগলাম। এইভাবে 3টা দিন চলে গেল, আর আজকে ওর বিয়ে। আমি বাথরুমের ট্যাপ ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম। আমি যে ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকবো কেমন করে? আমি তো মরেই যাব। ও যে আমার সব আশার আলো। আমি এখন কি করব? বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসবো? না, ওর বাবার সম্মান আর আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি। এভাবে কান্না করতে লাগলাম। কি রে ভাই, বাথরুমে কি করতেছিস? এখন বিয়েতে যাব, আয়। না, আমি তো লন্ডনে যাব এখন। কি বলিস? আগে বের হতো। আচ্ছা। তারপর আমি বের হলাম। মেহের আমাকে দেখে বলল, তুই এত কান্না করলি কেন? তোর চোখ এত লাল কেন বল আগে। এমনি। তুই উর্মিকে এখনো ভালোবাসিস, তাই না? না,
আমার মাথায় হাত দিয়ে বল দেখি ভালোবাসিস কিনা। হ্যাঁ ভালোবাসি। তাহলে ওকে ছেড়ে দিলি কেন? নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি তো ছেড়ে দিইনি, ও তো নিজে চলে গেছে। তুই তো ওকে মেনে নিসনি। অভিমান করেছিলাম, ও তো পারতো আমার অভিমানটাকে ভেঙে দিতে, কিন্তু সে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি তো তার জন্যই দেশে আসছিলাম, তাকে দেখিনি 5 বছর। আর আমি গরিব ছিলাম, এখন বড়লোক হয়েছি শুধু তার জন্য, তাকে পাওয়ার আশায়। সে কি করলো? বেঈমানের মতো বিয়ে করতে চলে গেল। একবারও ভাবলো না আমি কি করব। এত ভালোবাসিস ওকে? আমার বাল্যকালের প্রেম এটা, জানিস। আচ্ছা চল ওকে তুলে নিয়ে আসবো। না, ও তো আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করতেছে, তাই আমি কিছু করব না। আর তুই আমার একটা গিফট ওকে দিস। আচ্ছা, আমরা আসার পর তুই যাইস, ওকে? আচ্ছা, তাড়াতাড়ি আসবা। এরপর সবাই চলে গেল আর আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আমি এখন কান্না করতেছি, আর ওইদিকে মেহের, মাইকেল, আব্বু, আম্মু, আঙ্কেল সবাই উর্মিদের বাসায় গেল। মেহের গেল উর্মির কাছে। বাহ, ভালোই তো, হ্যাপি আছিস? তোর সাথে কথা আছে, চল পাশের রুমে। বল এখন। তুই মুস্তাহিরকে ভালোবাসিস? আগেও বাসতাম, এখনো বাসি, ভবিষ্যতেও বাসবো। তাহলে আজকে এটা কি করছিস? ওকে তো আমি পাবো না, আর আমার তো একটা জীবন, আমারও তো ভবিষ্যৎ আছে। বাহ বাহ, তোর কথাগুলো শুনে ভালো লাগলো। আমি বিয়ে করলে তোর ভাই খুশি হবে। তাই তো দেখি। আমার এত খাওয়া করে কেন আর বাথরুমে টেপ ছাড়ে, চিল্লায় কেন? কারণ ভালো তো তুই বাসিস মুস্তাহিরকে, ও তো তোকে বাসে না। আমি কি সেটা বলেছি? আরে তোর জন্যই ও দেশে আসছে, আর ও তোর ওপর অভিমান করেছিল। তুই আর অভিমান ভাঙে উল্টা বিয়ে করে নিলি। তোর তুলনা হয় না রে। কি বলতে চাস তুই? এই যে এটাই, মুস্তাহির তোকে ভালোবাসে এখনো, কিন্তু তুই ওর সাথে এটা কি করলি? আজকেও আবার বিদেশে চলে যাবে। কারণটা কি জানিস? তোকে হ্যাপি রাখার জন্য। কি বলিস? ও কি আসেনি? তুই কি করে ভাবলি কেউ তার ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারোর হতে দিবে? আমিও তো ওকে ভালোবাসি, কিন্তু আমাকে এত রাগিয়েছিল যে ওর ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো, আর এই নে তোকে মুস্তাহির এটা পাঠাইছে। বলেই মেহের চলে গেল। উর্মি বাক্সটা খুলতে লাগলো, দেখলো একটা পিঙ্ক কালারের শাড়ি আর একটা মোবাইল ফোন, একটা চিঠি। সবার আগে চিঠিটা হাতে নিল। প্রিয় উর্মি, আসসালামু আলাইকুম, কেমন আছো? তুমি তো ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই। তোমাকে ছাড়া আমি কেমন করে ভালো থাকি বলো? আমি তো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। মনে আছে তোমার আর আমার প্রথম দিনের কথা? আমার মনে আছে। আর তুমি কোন দিন কোন ড্রেস পরে আসছিলে সব মনে আছে। আমি তোমার পেছন পেছন যেতাম যাতে তোমার কোনো সমস্যা না হয়, আর আমি হুডি পরে তোমাকে সাহায্য করতাম, কারণ আমি চাইতাম তুমি আমার সাহায্যের জন্য না, আমার ভালোবাসার জন্য আমাকে ভালোবাসো। আমি আগেই জানতাম তোমাকে পেতে হলে আমাকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, তাই আমি প্রতিষ্ঠিত হয়ে এসেছি। কিন্তু ভাগ্য নেই। আর একটা শাড়ি দিলাম, পইরো, অনেক সুন্দর মানাবে। ফোনের ভিডিওটা দেখো, ইতি, মুস্তাহির আহমেদ উকিম। তারপর সে ফোনের ভিডিওটা দেখতে লাগলো। সেখানে দেখলো রাফি আর মিলির প্রেম কাহিনী। এটা দেখে উর্মি চিৎকার দিয়ে উঠল, মুস্তাহির! সবাই দৌড়ে এলো দেখার জন্য কি হয়েছে না হয়েছে। মামুনি, কি হয়েছে? আব্বু, আমি মুস্তাহির কাছে যাব, আমাকে মুস্তাহিরের কাছে ক্ষমা চাইতে হবে। কেন, কি হয়েছে? আমি মুস্তাহিরকে ভালোবাসি, আর তোমাকে আর আমাকে একদিন এই মুস্তাহিরই বাঁচিয়েছিল। আমি ওকে ভালোবাসি। কিন্তু রাফি? দেখো রাফির কাণ্ড। ফোনটা আফজাল চৌধুরীকে দিয়ে দিল। এরপর উর্মি মেহেরকে খুঁজতে লাগলো, কিন্তু মেহের বাসায় চলে আসে। উর্মি তাড়াহুড়ো করে গাড়ি বের করে আমাদের বাসায় আসে, কিন্তু এসে দেখে কেউ নাই। তখন দারোয়ানকে বলে আমার কথা। দারোয়ান বলে আমরা এয়ারপোর্টে। এটা শোনার পর উর্মি গাড়ি অনেক জোরে চালায়, কিন্তু সামনে কিছু একটার সাথে বিশাল সংঘর্ষ হয়। এইদিকে আম্মু, আমি যাই। বাবা থেকে জানা, তোকে ছাড়া থাকতে পারবো না রে। থাক না বাবা, থাকো, ওইখানে অন্য কেউ দেখবে। না না, আমার যাওয়া লাগবে। ফোনের কল আসে। আরে আফজাল যে, কেমন আছিস? ও মাই গড, কেমন করে? কোন হসপিটালে এখন?
ওকে, আমরা এখনই যাচ্ছি। কি হয়েছে বাবা? উর্মির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কোথায় ও এখন? হাসপাতালে। আমার কলিজার কিছু হতে পারে না। আমি গাড়ি নিয়ে একদম হাসপাতালে। বাইরে দেখি আফজাল চৌধুরী। আমার কলিজার কি হয়েছে বলুন? তেমন কিছু না, একটু চোট লেগেছে। আমি যাব ভেতরে। ওর কি হয়েছে বলুন আমাকে। বাবা তুমি থামো, আমি দেখছি কি হয়েছে। তুমি আল্লাহকে ডাকো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। একে একে দেখা করবেন, কেউ উত্তেজিত করবেন না। একে একে সবাই দেখতে গেল। আমি এদিকে নামাজ পড়ে দোয়া করতেছি। ওইদিকে মা এখন কেমন লাগছে? মুস্তাহির কই? আছে। এরপর সবাইকে একই কথা বলে উর্মি। এইদিকে আল্লাহ আমার উর্মিকে ফিরিয়ে দাও খোদা। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না আল্লাহ। কেউ যেন হাত দিল আমার কাঁধে। যাও, উর্মি তোমাকে খুঁজছে। আমি দৌড়ে গেলাম। দেখি উর্মি অন্যদিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওর হাত ধরলাম। মুস্তাহিদ, তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো আমার অবস্থা কেমন হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মুস্তাহিদ, যেও না আমাকে ছেড়ে। আমাকে মাফ করে দাও। আমি কিছু না বলে জড়িয়ে ধরেছি। আউ! আমি ছেড়ে দিলাম। না সোনা, কোথাও যাব না। সত্যি? হুম। জড়িয়ে ধরো। না, শরীরে অনেক ব্যথা তোমার। তুমি ধরবা নাকি চিৎকার করব? ওকে, ধরতেছি। তুমি আমার সব, আমি ব্যথা পাবো না। ধরো। এইভাবেই বেঁচে থাকুক হাজারো ভালোবাসা। আমি সবাইকে বলবো, ভালোবাসার মানুষকে ছেড়ে যাবেন না। গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি গল্প আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।